আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। টঙ্গীতে প্রধানমন্ত্রী। জনমনে আস্থার সংকট হয় এমন কিছু না করতে আনসার বাহিনীকে নির্দেশ। কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড, 5 জনের যাবজ্জীবন, বাকিদের 10 বছরের জেল। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আগুনে এক রোগীর মৃত্যু। ওমানে নিহত 4 প্রবাসীর রাঙ্গুনিয়ায় দাফন সম্পন্ন। কোরবানির চাহিদার তুলনায় চট্টগ্রামে 35,000-এরও বেশি পশুর ঘাটতি। খরচ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসানের সংখ্যা খামারিদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজ নির্মাণেও উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি এই কথা জানান। বাংলাদেশে দুর্যোগ প্রবণ দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর সঙ্গে তাল মিলিয়ে বসবাস করতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, যে কোনো দুর্যোগ মোকাবেলায় জনগণকে সচেতন করা সহ জানমাল রক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতির উদ্যোগ নিচ্ছে সরকার। গবেষণা ও প্রশিক্ষণ তিস্তা নদী যেটি আছে, আপনারা পত্রিকায় অনেকবার দেখেছেন। অনেকে অনেক কথা বলতে পারে, সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে। তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। যারা বিভিন্ন বড় বড় কথা বলছে তাদের দেশে পরিষ্কারভাবে বলতে চাই, এই যে আজকে এখানে দুর্যোগ মন্ত্রী বসে আছেন, এই লোকটার নেতৃত্বেই তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে, যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাল্লাহ বিএনপি সেটা করবে। শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের ব্রত নিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশে তিনি বলেন, শৃঙ্খলা ও চেইন অফ কমান্ড বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। জনমনে আস্থার সংকট সৃষ্টি হয় এমন কিছু না করতে বাহিনীর সদস্যদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম সমাবেশ উপলক্ষে গাজীপুরের শফিপুরে বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই সরকার প্রধান মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বাহিনীর মৌলিক প্রশিক্ষণ, কুচকাওয়াজ ও দৃষ্টিনন্দন মহড়া উপভোগ করেন প্রধানমন্ত্রী। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে এই বাহিনী বিশেষ ভূমিকা পালন করে আসছে। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে বাহিনীর কার্যক্রমকে আরও দক্ষ ও গতিশীল করে গড়ে তুলতে হবে। বিভিন্ন সময় দেশের বিভিন্ন পরিস্থিতিতেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশেষ ভূমিকা পালন করে থাকে। 2024 সালের 5ই আগস্ট রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান পরবর্তী সংকটময় পরিস্থিতিতে এই বাহিনীও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আমি মনে করি এই বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রমকে আরো দক্ষ এবং গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শৃঙ্খলা বজায় রেখে বাহিনীর কার্যক্রম পরিচালনার উপর গুরুত্ব আরোপ করে বাহিনীর উন্নয়নে সরকারের নেয়া পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা, এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। আপনাদের এই বিষয়টি গভীরভাবে মনে রাখতে হবে। কোনো বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব পরিলক্ষিত হলে তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমন্বিতভাবে দেশের নিরাপত্তা ও তৃণমূলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, এ বাহিনীকে মানবিক ও দক্ষ বাহিনীতে পরিণত করা হবে। আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। পরে একাডেমিতে বাহিনীর সদস্যদের তাঁত বুনন, মৃৎশিল্প, গবাদি পশুর খামার ও ভাষা প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বাহিনীর সদস্যদের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন সরকার প্রধান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জামায়াত কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও পরিত্যক্ত বিমানবন্দর চালুর অগ্রগতি পরিদর্শনে এসে বিএনপির মহাসচিব বলেন, ধর্মের নামে মিথ্যাচার করে বিভ্রান্তির রাজনীতি জনগণ কখনোই গ্রহণ করবে না। মানুষের ভোট ও মর্যাদা পেতে হলে সত্য কথা বলতে হবে। মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনো সংস্কারের বিরুদ্ধে নয়, বরং জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, জনগণের স্বার্থে ঠাকুরগাঁও বিমানবন্দর দ্রুত চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলে জনগণকে ভালোবেসে নিতে হবে। তখন ভীষণ ভাবে ঢাক ছিল ক্ষমতায় এসে গেছে, ঠিক না? নির্বাচনের আগে খুব ছিল না, এসে গেছে জামাত এসে গেছে, বুঝতে গেল না মানুষ ভোট দিছে কাতে কথা কেন ভাই? হ্যালো, আসলে জামাত আসবে? কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন হত্যা মামলায় 4 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 4 জনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতে বিচারক মোহাম্মদ আবু মনসুর সিদ্দিকী দীর্ঘ শুনানি, সাক্ষ্য প্রমাণ ও আলামত পর্যালোচনা শেষে এ রায় ঘোষণা করেন। 2024 সালে 23 সেপ্টেম্বর রাতে চকরিয়ায় ডুলাহাজারা এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন সেনা কর্মকর্তা নির্জন। পরে এই ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে পৃথক মামলা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মুখে কাপড় বেঁধে মৌন মিছিল করেছে শিক্ষার্থীরা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে থেকে মৌন মিছিল বের করে নারী নিরাপত্তা মঞ্চ। পরে মৌন মিছিলটি ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এর আগে এ ঘটনায় তদন্ত কমিটির অগ্রগতি নিয়ে দুপুরে উপাচার্য প্রফেসর ডক্টর কামরুল আহসানের সাথে কথা বলেন শিক্ষার্থীরা। এদিকে ধর্ষণ চেষ্টার আসামিকে কেউ সন্ধান দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 4-এর কোম্পানি কমান্ডার শাহিনুর কবির। দেশে গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 1408 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো যায়, গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে 1 জন করে মোট 3 জনের মৃত্যু হয়েছে। এই সময় হামে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে 2 জন এবং ঢাকা বিভাগে আরও 1 জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি অপারেশন বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় আইসিইউতে চিকিৎসাধীন এক রোগী মারা গেছেন। এ সময় আতঙ্কে 3 তলা থেকে লাফ দিয়ে 2 নার্স শারমিন আক্তার ও রিপা বাইন গুরুতর আহত হয়েছেন। তাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ধোয়ার ফায়ার সার্ভিসের এক সদস্য অসুস্থ হয়ে পড়লে তাকেও অন্যত্র ভর্তি করা হয়। এ ঘটনার পর খুলনা সফররত স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকওয়াত হোসেন ক্ষতিগ্রস্ত ইউনিট পরিদর্শন করেন। তিনি এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে ঘটনার অনুসন্ধান ও ক্ষতিগ্রস্ত ইউনিট দ্রুত চালু করার নির্দেশ দেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আগামীকাল আলাপ করে যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ এটাকে আমরা পুনরায় প্রতিস্থাপিত করব। আর যা ময়লা টয়লা আছে আমি এখনই নির্দেশ প্রদান করে যাব আগামীকালের ভিতরে সমস্ত ফ্লোর পরিষ্কার করার জন্য।
ওমানে গাড়ির ভেতরের বিষাক্ত গ্যাসে নিহত 4 ভাইয়ের দাফন সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালনগড় ইউনিয়নের বান্দরবাজার পাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এর আগে মঙ্গলবার রাতে দেশে এসে পৌঁছায় তাদের মরদেহ। গত 12 মে ওমানের মোলাদ্দাহ এলাকায় শপিং করতে গিয়ে পার্ক করা গাড়ির ভেতরের গ্যাসে অসুস্থ হয়ে মারা যান 4 সহোদর। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন ইরফানুল হক। একসাথে প্রবাসে 4 ভাইয়ের মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবার ও স্বজনরা। তাদের লাশবাহী গাড়ি এলাকায় পৌঁছালে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত পরিবারের হাল ধরতে ওমান পাড়ি জমিয়েছিলেন এই 4 ভাই। প্রবাসে কেউ করতেন ব্যবসা, কেউ বা চাকুরি। কষ্টার্জিত টাকায় নিজ গ্রামে তৈরি করেছিলেন 2 তলা ভবনও, কিন্তু সেই নতুন ঘরে থাকা হলো না তাদের। এদিকে রাঙ্গুনিয়ায় সকালে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষ অংশ নেন। জানাজা শেষে রাঙ্গুনিয়ার লালানগর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন 4 ভাই। এক পরিবারের 4 জন লোক একসাথে মারা যাওয়া কিন্তু সহ্য করতে পারবে? এর আগে মঙ্গলবার রাতে ওমান থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো দেশে আনা হয়। বিমানবন্দরে সরকারের পক্ষ থেকে মরদেহ গ্রহণ ও পরিবারের কাছে হস্তান্তর করেন চট্টগ্রাম 7 আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। যে 4 জন মৃত্যুবরণ করেছেন, ওনাদের মৃত্যু পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে ধরনের সুযোগ সুবিধাগুলো আছে সর্বোচ্চ দ্রুত সময় আমরা তাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। গেল মঙ্গলবার ওমানের রাজধানী মাসকাট থেকে 100 কিলোমিটার দূরে মোলাদ্দা শহরে গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় এই 4 ভাইয়ের নিতর দেহ। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেন, শেখ হাসিনার বুকে সাহস থাকলে দেশে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করুক, দেশের মানুষও তাই চায়। সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য নির্মাণাধীন ক্রীড়া কমপ্লেক্স প্রকল্প পরিদর্শন শেষে মন্ত্রী মন্তব্য করেন। চট্টগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট। তবে এবার ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষই রয়েছে দুশ্চিন্তায়। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে চাহিদার তুলনায় চট্টগ্রামে 35,000-এরও বেশি পশুর ঘাটতি রয়েছে। এর উপর খাদ্য, জ্বালানি তেল ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পশুর দাম গতবারের চেয়ে অনেক বেশি। চট্টগ্রাম থেকে ইরফানুল হকের আরেকটি রিপোর্ট। চট্টগ্রামের সাগরিকা কিংবা বিবির হাট, সবখানেই এখন পশুর সারি। দূর দূরান্ত থেকে প্রান্তিক খামারি আর ব্যবসায়ীরা গরু নিয়ে আসছেন চট্টগ্রামের পশুর হাটগুলোতে। তবে বাজারের হাকডাক ছাপিয়ে এবার আলোচনায় পশুর সংকট আর বাড়তি দাম। বিক্রেতারা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পশুর দাম গতবারের তুলনায় অনেকটাই বেশি। এই জন্য দামও বেশি, এই জন্য আমরা দাম একটু বেশি চাচ্ছি। তেলের দাম বাড়ি, ট্রাকের ভাড়া লাগলো বেশি, আড় ভাড়া লাগছে বেশি, ভুসির দাম বেশি। অন্যান্য বছর তুলনায় গত বছরের থেকে এবছরে গরুর দাম অনেক বাড়ছে। নিজের বাজেটের সাথে পশুর দাম মেলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। খামারিদের দাবি, শ্রমিকের মজুরি ও ওষুধের দাম বাড়ায় পশুপালনের খরচ এখন নিয়ন্ত্রণের বাইরে। প্রতিদিন গরু আসতেছে, আরো আসবে এবং বেচা বিক্রি শুরু হয়ে গেছে, দিনের পর দিন আরো বাড়তে থাকবে। অন্যান্য বছরের তুলনায় এবার কিছুটা দাম বাড়তি হওয়াতে বিপাকে ক্রেতা বিক্রেতারা। দামে কিছুটা সামঞ্জস্য ফিরিয়ে আসুক, প্রতিটি ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, এমনটাই প্রত্যাশা হাটে আসা ক্রেতা বিক্রেতাদের। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। কোরবানির ঈদকে সামনে রেখে যশোর, খাগড়াছড়ি, মাদারীপুর, জয়পুরহাটের খামারগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। তবে গোখাদ্য ও পরিচর্যায় ব্যয় পরিমাণ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসানের শঙ্কায় রয়েছেন খামারিরা। একই সাথে কোরবানির হাটে ভারতীয় গরু অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারির দাবি তাদের। এদিকে প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু আসা বন্ধে তৎপর রয়েছে প্রশাসন। ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন কুলুন্না ইউনিয়ন পরিষদ ও কুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এলজিইডির
ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করছে। বিকেলে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য মোহাম্মদ তমিজ উদ্দিন। ধামরাই উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। খেলার খবর, সিলেটে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ২ ম্যাচ টেস্ট সিরিজের হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। ৪৩৭ রানের রেকর্ড রান তাড়া করে অলৌকিক কিছু করতে হতো পাকিস্তানকে। সেই অসম্ভবকে সম্ভব করতে পারেনি শান মাসুদের দল। তাদেরকে হারিয়ে সিলেটের চিরচেনা মাঠে নতুন এক ইতিহাস লিখেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এলো টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭৮ রানের জবাবে ২৩২ রানে অল আউট হয়েছিল পাকিস্তান। বাংলাদেশের ৩৯০ রানের জবাবে ৩৫৮ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ম্যাচ সেরা লিটন দাস আর সিরিজ সেরা হয়েছে মুশফিক। এই জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরাগ আরমানের রিপোর্ট। কোনো দৈবচয়ন কিংবা অলৌকিক কিছু ঘটাতে পারল না পাকিস্তান। সফরকারীদের হারিয়ে ঠিকই সিলেট টেস্ট জিতে নিল বাংলাদেশ। তাতে ২ ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ করার আনন্দ টাইগার শিবিরে। ৪৩৭ রানের টার্গেট ছুঁতে আগের দিনের ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে পঞ্চম দিনে খেলতে নামে পাকিস্তান। দিনের শুরুতে রিজওয়ান ও সাজিদ খান জুটি ভাঙার সুযোগ ছিল, কিন্তু নাহিদ রানার বলে স্লিপে রিজওয়ানকে তালুবন্দী করতে ব্যর্থ মেহেদী হাসান মিরাজ। সাজিদ খানকে নিয়ে বাংলাদেশে বোলারদের ভোগান্তিতে ফেলেন রিজওয়ান। স্বপ্নের ডানা মেলতে থাকে তখন পাকিস্তান শিবিরে। ঠিক তখনই সাজিদ খানকে আউট করে ইনিংসে নিজের পঞ্চম উইকেট পূর্ণ করেন তাইজুল ইসলাম। টেস্টে এই নিয়ে ১৮ বার ইনিংসে ৫ উইকেট নিলেন এই বাঁহাতি স্পিনার। সাজিদের বিদায়ের পরের ওভারেই বড় ধাক্কা খায় পাকিস্তান। শরীফুলের বলে মিরাজের হাতে ক্যাচ দেন ৯৪ রানে থাকা রিজওয়ান। তার বিদায়েই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। পাকিস্তানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন তাইজুল। সীমানার কাছাকাছি অভিষিক্ত তানজিদ হাসান তামিম ক্যাচটি লুফে নিতেই বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে সিলেট স্টেডিয়াম। নিজেদের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ। সেই সঙ্গে তাদেরকে টানা ৪ টেস্টে পরাজিত করার নতুন রেকর্ডও গড়ল শান্ত লিটন মুশফিকরা। তাছাড়া পাকিস্তানকে টানা ২ সিরিজে হোয়াইট ওয়াশ করার স্বাদ পেল লাল সবুজের দল। পরাগ আরমান, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।